আমি পদ্মজা, পর্ব ১৪। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মাড়িয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতা টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নির্বিচ্ছিন্ন কাঁদতে থাকলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে পদ্মজা কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবা না আপা? পদ্মজা অনুরোধ স্বরে হেমলতাকে বলল, আম্মা আমি যাব না। হেমলতা দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রতিফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন। প্রতিফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ হয়ে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দিবে না। তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনার জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখ মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম। এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়ি যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হা করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কিরকম রূপ পাল্টে ফেললো। এই তো মাত্রই কাঁদছিল। পদ্মজা নিজের চুল আঙুল পেঁচাতে পেঁচাতে হাসছে। তুষার রয়েস হয়ে প্রশ্ন করছে, হাসছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল, আপনি কাঁদছেন তাই? তুষার দ্রুত চোখের জল মুছল। মৃদু হেসে বলল, কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইলো, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজার দাঁত কেলিয়ে হেসে উঠল। চোখে জল হাসি নিয়ে বলল, মন চাইলো। আম্মা বলতেন যখন যা ইচ্ছা হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন, সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল, আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার প্রোগ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়। কটমট করে বলল, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছে সব হবে না। যা খুশি করে নিতে পারেন আপনি, বলল পদ্মজা। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলা দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সবসময় মন সঠিক কথা বলে না। পদ্মজা বলল করুণ স্বরে, তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসলো। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে। বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নিব। তুষার অধৈর্য হয়ে বলে, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না, আমার আপনাকে বাঁচাতে ইচ্ছা হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি। আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এক এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে। শান্ত ভঙ্গিতে বলল, এত ব্যাকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই। নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের 6টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। অন্দলপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া কেউ কিছু জানে না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। কথার মাঝখানে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যি আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধে তো থাকবেই। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাইমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়?
আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দ করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্য ঘেরা ফাহিমা। একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, তাও আবার একসাথে? সেই সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি, এবার স্বচক্ষে দেখছি। জি স্যার, কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবু আমার ইচ্ছা হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষারের সবসময় হু হ্যাঁ এর বাইরে কিছু বলে না। খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ, অনুভূতি বলতে নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে, দীর্ঘণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো। বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করাতে চাপ দেয়, তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর, তুষার বলল। এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি লুকিয়ে রেখেছেন? আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আমার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টা আমি কতবার মনে মনে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো। গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরে কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঝা করে উঠে, চিন্তায় মাথা রক দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য, তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে, সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে সেখানে? পদ্মজা পর্দার ফাঁক ফকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপড়ে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বইয়ের জন্য, আর আমির গেইটের সামনে পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ উচ্চারণ করলো। এইখানে আবার থামালি কেন? আমির পাগড়ি হৃদয়ের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনে কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অব্দি টানানো ঘোমটা আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজার লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঁট হয়ে বসে থাকে। আমির হেসে এক হাত নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা। আমির চট করে পদ্মজাকে পাঁচকলা করে নেয়। পদ্মজা কুঁকড়ে যায়। ভয়ে 2 হাত আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেঁকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফারিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিশা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পাশে সালাম করে এরপর ঘরে ঢোকেন। আনিশা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী, দেশের বাহিরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুর বাড়ি আসে। আনিশার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফারিনাকে সালাম করলো। ফারিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালো থাক সারা জীবন। আমার কইলাম বছরের মধ্যে নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটলো। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা একলগে কলেজে পড়বাম, নাতি টাতি পরে পাইবা।
ফারিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চড় বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কওনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনা সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নেই, স্থান ত্যাগ করে একরকম পালিয়েই গেল। ফারিনার চোখ মুখ কঠিন ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফারিনা পদ্মজার হাতে ধরে ভিতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতেছে গিয়া দেবতার লাহান, তাগরে সেবা করলেই জান্নাত পাওন যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। হনছি তো তুমি হইছ গিয়া অনেক বাধ্য ছেড়ি, কামে কাজেও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজা ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফারিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীরই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর, স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা, স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হইতে কইলে হইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াত স্বামীর আদরের থাইকা মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টায় সারা শরীর তীব্র গরম ঘামছে। আনিশা ফারিনকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিশার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফারিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়া পড়ন থাইয়া যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগরে সেবা করবা, যখন যা করতে কয় করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রত্যেক দিন ভোরে উঠবা, নামাজ পড়ে রান্না ঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাখতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো। এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজাও ঠোঁট টিপে হাসলো। ফারিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরো একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকলো। আজ কাল রাত্রিরে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেড়ামি করিস কেন, আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর। কণ্ঠে তার গম্ভীরতা, তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফারিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে হৃদয়ন আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও, তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। হৃদয়ান চুপসে গেল। থামলো না শুধু আমির, ফারিনাও জেদ ধরে বসে আছে। তিনি আমির পদ্ধতিকে আজ কিছুতে একসাথে থাকতে দিবেন না। যেমন মা তার তেমন ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলায়, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরানো বাড়ি। চিন্তা ভাবনা চলছে 3য় তলা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ারে নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আর শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফারিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজা গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতে আমির চোখ রাঙিয়ে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কইরে কইরে আমার নাত বউরা কই, বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবুদেহি চাঁদ লইয়া আইছে। এই ছেড়ি তোর জন্য আমার জামাই তো এখন আমার দিকে তাকাবই না।
নূরজাহান কেন এই কথা বললেন পদ্মজা ঠাওর করতে পারলো না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ। বলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো করে ধরে বললেন, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাঝকা কইরো না। সেইটা জন্ম ঘর সাইডে আইছে, তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনেই থাকবো। স্বামী হাত ছাড়া দিলে শ্বশুরবাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পাশে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানের পাশে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইকো বইন। রাইত বাড়তেছে, সব নিয়ম তো শেষ, যাও যে যার ঘরে যাও। এই তোরা বাড়িতে যাইতে পারবি? রাইতের বেলা আইছিলি কেন? বউ তো কাইলু দেহন যাইতো, জাফর সেড়িগুলোরে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা দুইডারে পাউন যায় না। কথাগুলো এক নাগাড়ে বললেন ফারিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাহির থেকে, মাথা নত করে ফারিনাকে বলল, আইসি খালাম্মা, থাউস কই, যা এদের দিয়াই। আমরার বাড়িতে যখন আইছে, এরা এখন আমাদের দায়িত্বে, সুন্দর করে বাড়িতে দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা, আপারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকাই, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাট্টা মেরে বলল, সারাক্ষণ মুখ ঘোরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, সেড়িগুলোরে দেখছো বড় ভাই কেমনে হে হে কইরা হাসতেছিল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, হ মেলা রাত হইছে, আইও বনু, তোমার ঘরে লইয়া যাই। আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজার আমার লগে আমার ঘরে থাকবো, এইটাই তো কথা হইছে। পদ্মজাও এইটা চাই। দেহ বউ, তর্ক কইরো না। নাত বউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখুম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফারিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। পদ্মজার অবস্থা দরজার চাপায় পড়ার মতো। এ কোন জগতে এসে পড়লো সে? পদ্মজা গোপনে ঢুক গেল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়াইয়া রইসুস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়ে যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফারিনা বললেন, বাবু আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি। আমার ছেড়ার বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছনি বনু, এমন কইলজা বড় বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর কইরা দেয় নাই, সহ্য কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরে চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফারিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান, নূরজাহানকে বললেন, আপনার ঘরে লইয়া যান। ফারিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে কোলে লও, লইয়া আও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা, আচ্ছা তাইলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসলো। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে, পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছা করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুন সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগোতে খুব কাছে জোরে এসে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকাই। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা, ভেতর থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল।